সুপ্রিয় শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ সিরাজগঞ্জ সরকারি কলেজ এর আজকের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরনবী তালুকদার। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় চাহিদা ও যোগান সম্পর্কিত অধ্যায়টি আলোচনা করব। চাহিদা ও যোগানের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখব বাজারে পণ্য সামগ্রীর চক্রাকার প্রবাহ, চাহিদা, যোগান ও তাদের নির্ধারক, চাহিদা বিধি ও যোগান বিধি, চাহিদা ও যোগানের সংকোচন সম্প্রসারণ বনাম হ্রাস বৃদ্ধির বিষয়টি। শুরুতেই আমরা দেখব বাজারে পণ্য সামগ্রীর চক্রাকার প্রবাহের বিষয়টি। এখানে আমরা মূলত দেখার চেষ্টা করি যে কিভাবে বাজারের দুইটি অংশ, একটি খানা ও ফার্মের মধ্যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও উৎপাদনের উপকরণের প্রবাহ ঘটে। তো এখানে আমরা দুইটি প্রবাহ লক্ষ্য করছি। একটি হচ্ছে সবুজ রং দিয়ে চিহ্নিত করা, সেটিকে আমরা বলতেছি পণ্য সামগ্রী ও উপকরণের প্রবাহ, এবং সাদা রং দিয়ে চিহ্নিত করা যে ফ্লোটি, সেটিকে আমরা বলতেছি অর্থের প্রবাহ। এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে খানা এবং ফার্মের উপস্থিতি। ফার্ম হচ্ছে উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকেই আমরা ফার্ম বলে অভিহিত করতেছি। খানা হচ্ছে পরিবার। আর এখানে দুইটা বাজারের উপস্থিতি আছে, একটি হচ্ছে পণ্য সামগ্রীর বাজার, অন্যটি হচ্ছে উৎপাদনের উপকরণের বাজার। খানা অর্থাৎ পরিবারের নিকট সকল উপকরণের মালিকানা থাকে, অর্থাৎ পরিবারের হাতে থাকে শ্রম, মূলধন এবং সংগঠন, ভূমি ইত্যাদি। তো এই জিনিসগুলা খানা প্রথমে উৎপাদনের উপকরণের বাজারে নিয়ে যায়, সেখান থেকে ফার্ম তাদের কিনে নেয়। আর মজুরি বাবদ, সুদ বাবদ অর্থ ফার্ম থেকে উৎপাদনের উপকরণের বাজারের মাধ্যমে খানাতে চলে যায়। অন্যদিকে ফার্ম এই উৎপাদনের উপকরণগুলো নিয়ে একত্রিত করে দ্রব্য সামগ্রী তৈরি করে এবং সেটা পণ্য সামগ্রীর বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। অন্যদিকে খানা সেখান থেকে সেই দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করে। এর বিনিময়ে, অর্থাৎ পণ্য সামগ্রীর বিনিময়ে যে অর্থ, সেটা খানার কাছ থেকে পণ্য সামগ্রীর বাজার হয়ে ফার্মের হাতে আবার চলে যায়। এভাবে অর্থ এবং পণ্য সামগ্রী বাজারের ভেতর চক্রাকারে চলতে থাকে। এটিকে বলা হচ্ছে বাজারে পণ্য সামগ্রীর চক্রাকার প্রবাহ। এই স্লাইডটিতে আমরা দেখব চাহিদা ও এর নির্ধারকগুলো। চাহিদা বলতে আমরা কি বুঝি? যে কোনো কিছু পাওয়ার ইচ্ছার সাথে যদি আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে, তবে তাকে চাহিদা বলা হয়। তাহলে চাহিদার সংজ্ঞায় যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটিকে আমরা হলুদ রং দিয়ে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে এবং এর সাথে আর্থিক সামর্থ্য থাকতে হবে। যেমন ভিক্ষুকের কথায় যদি আসি, যে সে একটি প্লেন কেনার ইচ্ছা করলো, তাহলে এটি কিন্তু চাহিদা হবে না। কেননা তার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছার সাথে তার আর্থিক সামর্থ্যের বিষয়টি নেই। অন্যদিকে আমরা যদি কৃপণের বিমান কেনার ইচ্ছার কথা চিন্তা করি, তাহলে দেখব যে তার দ্রব্যটি পাওয়ার ইচ্ছাও আছে, আবার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু তার অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। সেহেতু তার এই যে ইচ্ছা, এটিকে আমরা চাহিদা বলবো না। তাহলে যে কোনো ইচ্ছা চাহিদা হওয়ার পেছনে তিনটি শর্ত থাকতে হবে। একটি হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং তৃতীয়ত
অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তো এরপরে আসে চাহিদার নির্ধারকের বিষয়ে, যে চাহিদা, একটা দ্রব্যের চাহিদা কম হবে না বেশি হবে, এটা যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলোকে আমরা বলতেছি চাহিদার নির্ধারক। তো এই চাহিদার নির্ধারকগুলোর মধ্যে প্রথমে আছে দ্রব্যের দাম। কোনো দ্রব্যের দাম যদি বেশি হয় তবে তার চাহিদা কম হবে, আবার দ্রব্যের দাম যদি কম হয় তাহলে ওই দ্রব্যের চাহিদা বেশি হবে। এর পাশাপাশি ভোক্তার আয়, রুচি ও অভ্যাসের উপরও নির্ভর করবে চাহিদা কম হবে না বেশি হবে। আবার সম্পর্কিত দ্রব্য, যেমন বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্য, এই দ্রব্যের একটি দ্রব্যের দামের সাথে অন্য একটি দ্রব্যের পরিমাণেরও নির্ভরশীলতা থাকে। উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে আমরা মোটরসাইকেলের কথা বলতে পারি, যে মোটরসাইকেল চালাইতে অকটেন বা পেট্রোলের প্রয়োজন হয়। এখন পেট্রোলের দাম যদি বেড়ে যায় তাহলে মোটরসাইকেলের চাহিদা কমে যাবে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে সম্পর্কিত দ্রব্যের দামের উপরও একটি দ্রব্যের চাহিদা অনেকাংশে নির্ভর। এরপরে আমরা আসি যোগান ও এর নির্ধারকের বিষয়গুলোর উপর। যে যোগান বলতে আমরা বুঝি একটি বিক্রেতা একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের যোগান বলা হয়। তো যোগানের নির্ধারকগুলো হচ্ছে দ্রব্যের দাম, যেমন দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে বিক্রেতা বেশি পরিমাণ যোগান দিবে, বিক্রি করতে ইচ্ছুক থাকবে। উৎপাদন খরচ বেশি হলে সে একটি নির্দিষ্ট দামে কম পরিমাণ যোগান দিতে পারবে বা ইচ্ছুক থাকবে। অন্যদিকে আবহাওয়া এবং জলবায়ুর উপরও যোগানের পরিমাণ নির্ভর করে। আবহাওয়া এবং জলবায়ু যদি ভালো হয়, উৎপাদনের পক্ষে অনুকূল হয়, তাহলে একই খরচে সে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে এবং একই দামে সে বেশি পরিমাণ যোগান দিতে পারবে। অন্যদিকে প্রযুক্তির পরিবর্তনের বিষয়টি যদি আসি, যে আমরা প্রযুক্তির পরিবর্তন বলতে সবসময় আধুনিক প্রযুক্তিকেই বোঝাই। প্রযুক্তি মানে আধুনিক। যদি প্রযুক্তির পরিবর্তন হয়, যেমন আমরা যদি লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টরের ব্যবহার যখন থেকে শুরু করলাম, তখন থেকে একই খরচে আমরা বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারছি, এবং তখন এই প্রযুক্তির পরিবর্তনের ফলে বিক্রেতা একই দামে আগের চেয়ে বেশি যোগান দিতে সক্ষম হচ্ছে। এরপর যদি কর ও ভর্তুকির বিষয়টি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে যদি সরকার কর ধার্য করে উৎপাদনের উপর, তাহলে একজন বিক্রেতার যোগান কমে যাবে। আবার যদি ওই দ্রব্য উৎপাদনের উপর ভর্তুকি প্রদান করা হয় তাহলে বিক্রেতা বেশি পরিমাণ যোগান দিতে ইচ্ছুক থাকবে। এই স্লাইডে আমরা দেখব চাহিদা বিধি ও চাহিদা অপেক্ষক। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে, আবার যদি দাম কমে যায় তাহলে দুঃখিত, যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদা হ্রাস পাবে। দাম ও চাহিদার এই যে বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্কটিকে আমরা যে বিধির সাহায্যে প্রকাশ করি সেটিকে আমরা বলি চাহিদা বিধি। এখানে একটি বিষয় হাইলাইট করা হয়েছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। এটি এই চাহিদা বিধি যে নিয়মটা, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অন্যান্য অবস্থার মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে ভোক্তার আয়, অভ্যাস, রুচি, অর্থাৎ চাহিদার যে দাম বাদে যে অন্যান্য নির্ধারকগুলো আছে সেগুলা হচ্ছে অন্যান্য অবস্থার মধ্যে থাকবে। এখন সবসময় আমরা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে এই কথাটি মেনশন করে তারপর চাহিদা বিধি আলোচনা করব। তারপর দাম ও চাহিদার এই যে বিপরীত সম্পর্ক, তা যখন আমরা গাণিতিক সমীকরণের মাধ্যমে বা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে চাহিদা অপেক্ষক বলা হয়। যেমন কিউ ইজ এ ফাংশন অফ পি বা কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এগুলো হচ্ছে চাহিদা অপেক্ষক। এখন অপেক্ষক কাকে বলে এই বিষয়টি গাণিতিক অর্থনীতিতে
আপনাদের পড়ানো হবে, সে বিষয়ে আমি আর যাচ্ছি না। এবার আমরা আলোচনা করব যোগান বিধি ও যোগান অপেক্ষক নিয়ে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আবার দাম কমে গেলে যোগান কমে যায়। তো দাম ও যোগানের যে সমমুখী সম্পর্ক, সেটিকে আমরা বলতেছি যোগান বিধি। এখানেও একটা জিনিস অবশ্যই মেনশন করতে হবে, সেটি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। কোনো ক্রমেই যোগান দাম বাদে যে অন্যান্য নির্ধারকগুলো আছে যোগানের, সেগুলাকে পরিবর্তিত ধরা যাবে না। তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বৃদ্ধি পাবে, আবার দাম কমলে যোগান কমে যাবে। দাম ও যোগানের যে সমমুখী সম্পর্ক, অর্থাৎ এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে যে এটি হচ্ছে দাম ও যোগানের পরিমাণের মধ্যে সম্পর্ক। কেমন সম্পর্ক? সমমুখী সম্পর্ক। এই যে দাম ও যোগানের যে সমমুখী সম্পর্ক, এটিকে আমরা বলতেছি যোগান বিধি। এখন যোগান অপেক্ষকের বিষয়টি যদি আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে দাম ও যোগানের মধ্যে যে সমমুখী সম্পর্ক, তাকে যখন আমরা গাণিতিক অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করব, তখন তাকে আমরা বলবো যোগান অপেক্ষক। যেমন কিউ ইজ এ ফাংশন অফ পি, এখানে কিউ হচ্ছে যোগানের পরিমাণ আর পি হচ্ছে দাম। এই দুটার মধ্যে যে সম্পর্ক বা ফাংশন, সেটি যখন আমরা এরকম গাণিতিকভাবে উল্লেখ করলাম, তখন সেটি হয়ে যাচ্ছে যোগান অপেক্ষক। পাশাপাশি কিউ ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি, যেখানে কিউ হচ্ছে যোগানের পরিমাণ এবং পি হচ্ছে দাম, এই যে সমীকরণ, এটিও হচ্ছে একটি যোগান অপেক্ষক। এবার আমরা আলোচনা করব চাহিদা সূচি ও চাহিদা রেখা। সূচি মানে কি? সূচি মানে হচ্ছে তালিকা বা টেবিল। যখন আমরা দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক একটি তালিকার মাধ্যমে প্রকাশ করব, তখন সেটিকে আমরা বলতেছি চাহিদা সূচি। অন্যদিকে এই সম্পর্ক, এই বিপরীত সম্পর্ককেই আমরা যখন রেখার মাধ্যমে প্রকাশ করব, তখন তাকে আমরা বলবো চাহিদা রেখা। যেমন এই স্লাইডের নিচের দিকে বাম দিকে যে তালিকাটা উল্লেখ করা হচ্ছে, সেটি হচ্ছে চাহিদা সূচি। কারণ এখানে এই সূচিটি দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশ করতেছে। অন্যদিকে যে গ্রাফটি এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সেটিতে আমরা চাহিদা রেখা দেখিয়েছি। এই গ্রাফটিতে এ বি রেখাটি হচ্ছে চাহিদা রেখা, কারণ এই রেখাটি দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করছে। সুতরাং এবি হচ্ছে চাহিদা রেখা। এরপর আমরা আলোচনা করব যোগান সূচি ও যোগান রেখা নিয়ে। এটি আমরা অলরেডি চাহিদার ক্ষেত্রেও দেখে এসেছি যে দাম এবং যোগানের মধ্যে যে সমমুখী সম্পর্ক, সেটিকে যখন আমরা টেবিলের মাধ্যমে প্রকাশ করব, সেটি হচ্ছে যোগান সূচি। যেমন বাম দিকে আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি, সেটিতে আমরা দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক দেখিয়েছি, এটি হচ্ছে যোগান সূচি। অন্যদিকে দাম এবং যোগানের মধ্যে যে সমমুখী সম্পর্ক, তাকে যখন আমরা রেখার মাধ্যমে দেখাবো, সেটিকে আমরা বলবো যোগান রেখা। যেমন এই স্লাইডের যে গ্রাফটি, সেই গ্রাফে আমরা দাম এবং যোগানের মধ্যে পরিমাণের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। তো এই সম্পর্ক আমরা এবি রেখার মাধ্যমে প্রকাশ করেছি। সো এই এবি রেখাটি হচ্ছে যোগান রেখা। এই স্লাইডটিতে আমরা আলোচনা করব চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধির বিষয়টি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, তাহলে চাহিদা কমে যায়, আবার দাম যদি কমে যায়, তাহলে চাহিদা বৃদ্ধি পায়। এই যে পরিবর্তন, অর্থাৎ দাম বেড়ে গেলে চাহিদা বেড়ে গেল, দাম বেড়ে গেলে চাহিদা কমে গেল, আবার দাম কমে গেলে চাহিদা বৃদ্ধি পেল, এটিকে আমরা বলতেছি চাহিদার সংকোচন সম্প্রসারণ।
এটিকে আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি। যে বাম পাশের চিত্রটিতে আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ দেখিয়েছি। এই চিত্রের লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। দাম 15 টাকা থেকে কমে 10 টাকা হলে চাহিদার পরিমাণ 100 থেকে বেড়ে 200 একক হয়। অর্থাৎ আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে সরে আসি। এই যে চাহিদার পরিমাণ 100 থেকে বেড়ে 200 হলো, এটিকে আমরা বলতেছি চাহিদার সম্প্রসারণ। অন্যদিকে দাম যখন বৃদ্ধি পায়, অর্থাৎ চিত্রে 10 থেকে যখন 15 হলো, তখন চাহিদার পরিমাণ 200 থেকে কমে 100 একক হয়ে গেল। তো এতে করে এই যে চাহিদার পরিমাণ কমে গেল, এর ফলে আমরা এ বিন্দু থেকে সরে বি বিন্দুতে চলে আসতেছি। এটিকে আমরা বলতেছি চাহিদার সংকোচন। অর্থাৎ আমরা যদি একই রেখা বরাবর, একই চাহিদা রেখা বরাবর হাঁটাচলা করি, তাহলে সেটি হবে চাহিদার সংকোচন সম্প্রসারণ। অন্যদিকে দাম স্থির থেকে দামের পরিবর্তন না হয়ে যদি অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে নতুন চাহিদা রেখার তৈরি হয়, তাহলে এই অবস্থাকে আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি বলবো। এখন চাহিদা রেখা যদি ডান দিকে নতুন চাহিদা রেখা তৈরি হয়, অর্থাৎ সিডি রেখা যদি তৈরি হয়, তাহলে এটি হচ্ছে চাহিদার বৃদ্ধি। আবার অন্যদিকে সিডি রেখার পাশে এবি রেখাটি যদি নতুন ভাবে তৈরি হয়, তাহলে এটি হচ্ছে চাহিদার হ্রাস। এখন চিত্র যদি আমরা অ্যানালাইসিস করি, দেখি যে 15 টাকায় আমরা আগে হয়তো 100 কেজি, অর্থাৎ বি বিন্দুতে 100 কেজি আমাদের চাহিদা ছিল, কিন্তু আমাদের আয় বেড়ে যাওয়ার কারণে, যেটি অন্যান্য অবস্থার মধ্যে আমরা আলোচনা করি, সেই আয় বেড়ে যাওয়ার কারণে সেই 15 টাকায় আমরা আগের তুলনায় 100 কেজি বেশি, অর্থাৎ 200 একক ডিমান্ড করতেছি। তাহলে এই যে 15 টাকায়, অর্থাৎ একই দামে চাহিদার পরিমাণ বেড়ে গেল, এটিকে আমরা বলতেছি চাহিদার বৃদ্ধি। অন্যদিকে দাম একই রেখে যদি অন্যান্য কোনো অবস্থার পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণ কমে যায়, তবে তাকে আমরা বলবো চাহিদার হ্রাস। এরপর আমরা আলোচনা করব যোগানের সংকোচন সম্প্রসারণ ও যোগানের হ্রাস বৃদ্ধির বিষয়টি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বৃদ্ধি পায়, আবার দাম কমলে যোগান কমে যায়। অর্থাৎ দুইটার মধ্যে সমমুখী সম্পর্ক আছে। এই যে সমমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বেড়ে গেলে যোগান কমে যাচ্ছে, আবার দাম কমে গেলে যোগান কমে যাচ্ছে, এই পরিবর্তনগুলাকে আমরা বলতেছি যোগানের সংকোচন সম্প্রসারণ। এক্ষেত্রে আমরা একই যোগান রেখা বরাবর হাঁটাচলা করি, অর্থাৎ যদি বাম দিকের চিত্রটি লক্ষ্য করি, যোগানের সংকোচন সম্প্রসারণ বিষয়টি ক্লিয়ার হবে। যে আমরা দাম বৃদ্ধির কারণে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে যাচ্ছি, আবার দাম হ্রাসের কারণে বি বিন্দু থেকে এ বিন্দুতে সরে আসতেছি। এখন যোগানের পরিমাণ যদি যখন বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি যোগানের সম্প্রসারণ। আর যখন যোগানের পরিমাণ কমে যাচ্ছে, যেটি মূলত দাম হ্রাসের কারণে হয়, সেটি আমরা বলতেছি যোগানের সংকোচন। এরপর আমরা আসি যোগানের হ্রাস বৃদ্ধির বিষয়টি। এক্ষেত্রে দাম স্থির থাকবে, কিন্তু অন্যান্য অবস্থার পরিবর্তন হবে। যদি দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ দ্রব্যের প্রযুক্তিগত পরিবর্তন আসলো, তারপরে হতে পারে দ্রব্যটির ক্ষেত্রে কর এবং ভর্তুকির পরিমাণে হ্রাস বৃদ্ধি পরিবর্তন হলো, সেক্ষেত্রে আমরা যে পরিবর্তন লক্ষ্য করব সেটাকে আমরা বলবো হ্রাস বৃদ্ধি। এই অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যদি যোগানের পরিমাণ একই দামে আগের চেয়ে বেড়ে যায়, তাহলে সেটিকে আমরা বলবো যোগানের বৃদ্ধি। অন্যদিকে এই অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে
যেমন প্রতিকূল জলবায়ু হতে পারে, কর বেড়ে যাওয়া হতে পারে, ভর্তুকি কমে যাওয়ার বিষয়টি হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে যে একই দামে যদি আগের চেয়ে বিক্রেতা কম পরিমাণ যোগান দিতে ইচ্ছুক থাকে, তাহলে এই বিষয়টিকে আমরা বলবো যোগানের হ্রাস। তো এই যোগানের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা চিত্রে লক্ষ্য করছি যে নতুন যোগান রেখার তৈরি হয়। অর্থাৎ আমরা এবি রেখাকে আমরা যদি মূল যোগান রেখা ধরি, তাহলে দেখেন যখন আবহাওয়া জলবায়ু ভালো হয়ে যাচ্ছে, তখন উৎপাদনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বিক্রেতা 15 টাকায় আগে যেখানে 200 একক সাপ্লাই দিতে রাজি থাকতো, এখন সেখানে হয়তো তার চেয়ে বেশি 300 একক বা 400 একক সাপ্লাই দিতে রাজি থাকে। তো এই যে একই দামে সে আগের তুলনায় বেশি সাপ্লাই দিচ্ছে, তো এই বিষয়টিকে আমরা বলতেছি যোগানের বৃদ্ধি। আবার সিডি রেখাকে যদি আমরা মূল যোগান রেখা ধরি, তাহলে সেক্ষেত্রে প্রতিকূল আবহাওয়ার কারণে হয়তো বা উৎপাদন কমে যাচ্ছে, সেক্ষেত্রে এই রেখাটির বাম দিকে নতুন যোগান রেখা তৈরি হবে, এবি রেখা। এই এবি রেখাতে বিক্রেতা একই দামে 15 টাকায় সে আগের তুলনায় কম সাপ্লাই দিতে ইচ্ছুক থাকবে। তাহলে এই যে যোগান একই দামে আগের তুলনায় কমে গেল, এটাকে আমরা বলবো যোগানের হ্রাস। এই স্লাইডে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার বিষয়টি আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে যে চাহিদার স্বাধীন চলকের 1% পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যত শতাংশ পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ চালের দাম 1% বেড়ে গেলে চালের চাহিদা যদি 2% কমে যায়, তাহলে এই ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে 2। তো এটি নির্ণয়ের সূত্র হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই চাহিদার যে স্বাধীন চলক আছে তার শতাংশিক পরিবর্তন। তো এই চাহিদার স্থিতিস্থাপকতা 3 ধরনের স্থিতিস্থাপকতা আমরা মূলত পরিমাপ করি। একটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা স্বাধীন চলক যদি দাম ধরি, তাহলে যে স্থিতিস্থাপকতা আমরা পাই সেটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যত শতাংশ পরিবর্তন হয় তাকে আমরা বলবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে চাহিদার শতাংশিক পরিবর্তনকে দামের শতাংশিক পরিবর্তন দিয়ে আমরা ভাগ করব, তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পেয়ে যাব। এরপরে আমরা আসি আয় স্থিতিস্থাপকতার বিষয়ে, যেখানে স্বাধীন চলক হচ্ছে আয়, যে কোনো ব্যক্তির আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে একটি দ্রব্যের চাহিদার পরিমাণের যত শতাংশ পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হয়। এক্ষেত্রে আমরা আয় স্থিতিস্থাপকতা ক্যালকুলেশনের জন্য চাহিদার শতাংশিক পরিবর্তনকে ওই ব্যক্তির আয়ের শতাংশিক পরিবর্তন দিয়ে ভাগ দিব। এরপরে আসতেছি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে কোনো দ্রব্যের যে চলকের বিষয়টি সেটি হবে যে তার সম্পর্কিত দ্রব্যের দামের কত শতাংশ পরিবর্তন হলো। অর্থাৎ যে কোনো দ্রব্যের সম্পর্কিত দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যত শতাংশ পরিবর্তন হলো তা যখন আমরা বের করব, সেটিকে আমরা বলবো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেমন পেট্রোলের দাম যদি 1% বেড়ে যায়, তাহলে মোটর সাইকেলের চাহিদা কত শতাংশ পরিবর্তন হলো, সেটিকে আমরা বলবো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই স্লাইডটিতে আমরা যোগানের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের
স্বাধীন চলকের 1% পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ যত শতাংশ পরিবর্তন হয় তাকে আমরা যোগানের স্থিতিস্থাপকতা বলি। এক্ষেত্রে দ্রব্যের দাম হতে পারে স্বাধীন চলক। সেক্ষেত্রে আমরা বলবো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যতটুকু পরিবর্তন হয়, যত শতাংশ পরিবর্তন হয় তাকে আমরা বলতেছি যোগানের স্থিতিস্থাপকতা। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি এখানে উল্লেখ করেছি যে যোগানের স্থিতিস্থাপকতা সমান যোগানের শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতাংশিক পরিবর্তন। যেমন চালের দাম 1% বেড়ে গেলে সেক্ষেত্রে বিক্রেতার যোগান দেওয়ার যোগানের পরিমাণ যত শতাংশ বেড়ে গেল বা যত শতাংশ পরিবর্তন হলো সেটিকে আমরা বলতেছি যোগানের স্থিতিস্থাপকতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই শেষ করছি। এর পরের টিউটোরিয়ালটিতে আমরা বাজারের ভারসাম্য নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত এই করোনা থেকে সুরক্ষিত থাকো সে প্রত্যাশা করি। সে প্রত্যাশায় আজকের ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।